গণতন্ত্র ফেরাতে নির্বাচন প্রথম সংস্কার বললেন আমির খসরু। চিকিৎসার জন্য বিদেশ যাওয়া -2 ফর্মুলা এখানে -2 কথা যারা বলে এগুলো তাদের অনেকে বলে না উইশফুল থিংকিং, ওই আশা জীবনে পূরণ হবে না। জুলাই ঘোষণাপত্রের দাবিতে আজও দেশের বিভিন্ন স্থানে জনসংযোগ। গণ অভ্যুত্থানে নিহত আরও অজ্ঞাত 6 মরদেহ শনাক্ত। দলে গণতন্ত্র না থাকলে দেশে গণতন্ত্র আসবে না বলছেন এবি পার্টির কাউন্সিলররা। সরাসরি ভোটে পছন্দের নেতা নির্বাচনের সুযোগ। উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে যাওয়া সাবেক ওসি শাহ আলমকে গ্রেপ্তারের রেড অ্যালার্ট জারি। গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সংস্কারের প্রথম ধাপ হচ্ছে নির্বাচন, তাই গণতন্ত্র ফেরাতে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এই আহ্বান জানান তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, খালেদা জিয়ার বিদেশ যাওয়াকে কেন্দ্র করে অনেকেই -2 ফর্মুলার কথা বলছেন। যারা বলছেন এটা তাদের সমস্যা, এই আশা কোনোদিন পূরণ হবে না। এ সময় বিএনপি অনেক বেশি শক্তিশালী দলে পরিণত হয়েছে জানিয়ে আমির খসরু বলেন, আন্দোলন একদিনে হয়নি। বলেন, আজ যারা দেশে ফিরেছেন তারাও আন্দোলনের অংশ। -2 কথা যারা বলে এগুলো তাদের অনেকে বলে না উইশফুল থিংকিং, ইংরেজিতে বলে না আশা আর কি, ওই আশা জীবনে পূরণ হবে না। নির্বাচন হচ্ছে প্রথম সংস্কার, এটা দিয়ে শুরু করতে হবে সংস্কার এবং গণতন্ত্রের আন্দোলন। আমাদের যে আন্দোলনের ত্যাগ, এগুলো তো আমাদেরকে তৈরি করতে হবে জাতির সামনে, আমাদেরও তো রেকর্ডের জন্য এগুলো রাখতে হবে আগামী দিনের জন্য। তাই জুলাই ঘোষণাপত্রের দাবিতে আজও দেশের বিভিন্ন স্থানে জনসংযোগ ও লিফলেট বিতরণ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। ভোলার কর্মসূচিতে অংশ নেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। পরে পথসভায় তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা বলার। সার্জিসের দাবি, ঘোষণাপত্রে সবার আগে শেখ হাসিনার বিচার দেখতে চায় জনগণ। গোপালগঞ্জে তার সিন্ডিকেট ভেঙে সমতার একটি সিস্টেম চায় তারা। তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি বাধা হতে পারবে না বলে মন্তব্য করেন তিনি। ভালোটাকে ভালো বলবেন, খারাপটাকে খারাপ। যদি খারাপটাকে খারাপ না বলেন, আজকে থেকে কয়েক বছর পরে সেই খারাপ লোকটি আপনার গলা চেপে ধরবে। যে ভাইরা হোটেল চালায়, ব্যবসা বাণিজ্য করে, তাদের সাথে কথা বলেছি। আমরা তাদেরকে বলেছি তারা ঘোষণাপত্রে কি দেখতে চায়। তারা সবার আগে বলেছে তারা ওই খুনি হাসিনার ফাঁসি দেখতে চায়। এদিকে লিফলেট ও জনসংযোগ কর্মসূচি চলছে বিভিন্ন স্থানেও। সকালে ঝালকাঠি প্রেস ক্লাব চত্বর থেকে লিফলেট বিতরণ শুরু করেন সংগঠনের নেতাকর্মীরা। সিরাজগঞ্জের এলিয়ট ব্রিজের পশ্চিম পাড় থেকে শুরু হয় বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের কর্মসূচি। এছাড়া বাগেরহাট সহ বিভিন্ন স্থানেও লিফলেট বিতরণ করা হয়েছে। এতে জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, আহতদের সুচিকিৎসা প্রদান, নতুন সংবিধান প্রণয়নের অঙ্গীকার সহ 7 দফা দাবি তুলে ধরেন তারা। জুলাই গণ অভ্যুত্থানে ঢাকা মেডিকেলে নিহত অজ্ঞাত 6টি মরদেহ শনাক্ত করতে পেরেছে জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল। দুপুরে ঢাকা মেডিকেল কলেজে এক জরুরি সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। ঢামেকের ফরেন্সিকে আছে লাশগুলো। অজ্ঞাতনামা পুরুষ 4 জন, 32 বছর বয়সী নারী 1 জন, 25 বছরের যুবক এনামুল। ময়নাতদন্তে দেখা গেছে এনামুলের মৃত্যুর কারণ উপর থেকে পড়ে মারা গেছেন তিনি। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, শাহবাগ থানায় কোনো মিসিং ডায়েরির সাথে এই 6 জনের তথ্য মেলেনি। কেউ মিসিং থাকলে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। লাশগুলোকে আবারও সঠিকভাবে ময়নাতদন্তের দাবি জানান জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল। লাশ ফিরিয়ে দেওয়া পর্যন্ত কাজ চলবে এই সেলের।
লাশগুলো হচ্ছে গুলির কারণে শহীদ হয়েছে। তো ময়নাতদন্তে যেটা লেখা আছে যে আঘাতজনিত কারণে মৃত্যু, আমরা চাই এটা সুস্থ ময়নাতদন্ত হোক। এই মুহূর্তে সবগুলো লাশ ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক হিমাগারে সংরক্ষিত আছে। শাহবাগ থানার পক্ষ থেকে বলা হয়েছে লাশগুলো বৈষম্য বিরোধী আন্দোলনের, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি লাশগুলো গণ অভ্যুত্থানের। তবে কবে এবং কয় তারিখে তারা লাশগুলো এনেছে সেটা এখন স্পষ্ট করেনি। জুলাই আগস্টে হত্যা মামলার আসামি রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে যাওয়া ওসি শাহ আলমকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট জারি করেছে পুলিশ। এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বাদ জুমা রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা। রাত 11টার মধ্যে আসামিকে গ্রেপ্তার না করলে উত্তরা পূর্ব থানা অচল করে দেওয়ার ঘোষণা দেন তারা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেন, পুলিশ সংস্কার এখনো দৃশ্যমান নয়, ঘুষ বাণিজ্য চলছে। ওসি শাহ আলমকে যারা ছেড়েছে তারা কত টাকার বিনিময়ে ছেড়েছে, নাকি উত্তরা পূর্ব থানা নিজের অপরাধ ঢাকতে ওসিকে ছেড়ে দিয়েছে, এমন প্রশ্ন রাখেন হান্নান মাসুদ। এ সময় উত্তরার ডিসি রৌনক জাহান বলেন, শিক্ষার্থীদের দাবি পূরণের সর্বোচ্চ চেষ্টা চলছে। দায়িত্বরত পুলিশকে বরখাস্ত করা হয়েছে। 1 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে। তাদের 3 দিনের মধ্যে তদন্ত রিপোর্টের নির্দেশ দেওয়া হয়েছে। সামান্যতম অপরাধ পেলেও ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ প্রশাসনের সংস্কার চেয়েছে, কিন্তু সেই সংস্কারটা এখন আমরা লক্ষ্য করছি না, যার কারণে প্রশাসনের প্রতিটা স্তরে এখনো যে খুনিরা বসে আছে, খুনির সহযোগীরা বসে আছে, তার প্রমাণ হচ্ছে এখান থেকে একটি খুনিকে চলে যেতে সাহায্য করার মাধ্যমে। এই ঘটনার প্রতিকার সবার আগে কে চায়? আমরা চাই। আমার আসামি পালিয়ে গেলে কি আমরা কাজ করতে পারবো? এই প্রতিকার তো প্রাথমিকভাবে আমরা চেয়েছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। দলে গণতন্ত্র না থাকলে দেশের গণতন্ত্র সম্ভব নয়। এই নীতির আলোকে সরাসরি ভোটে পছন্দের নেতা নির্বাচনের সুযোগ পেল এবি পার্টির কাউন্সিলররা। এই উদ্যোগ অন্য রাজনৈতিক দলগুলোকে চাপে ফেলবে মনে করছেন নেতাকর্মীরা। এবি পার্টির চেয়ারম্যান পদে প্রার্থী 3 জন, সারা দেশ থেকে 2806 জন কাউন্সিলর নির্বাচিত করবেন একজনকে। শনিবার জাতীয় কাউন্সিলে ঘোষণা করা হবে নতুন চেয়ারম্যানের নাম। কোনো জাতীয় বা স্থানীয় নির্বাচন নয়, ভোটের এই লাইন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। সারা দেশের আমার বাংলাদেশ পার্টির কাউন্সিলররা সকাল থেকেই যোগ দেন দলীয় এই ভোট উৎসবে। আপনার ভোট আপনি দিবেন, যোগ্য প্রার্থী দেখে দিবেন। জেলাওয়ারি বুথ থেকে পরিচয় নিশ্চিতের পর ব্যালট পেপার সংগ্রহ করে ভোট প্রদান। পুরো প্রক্রিয়ায় ছিল জাতীয় নির্বাচনের আমেজ, ছিল ইসির নজরদারি। দলীয় নির্বাচনে ভোটের এই ধরনের পরিবেশ বাংলাদেশে কখনো ছিল না। আমাদের মূল ঘটক হলো সাম্য, সামাজিক মর্যাদা, মানবিক সুবিচার। আমরা তো আসলে ভোট দিতেই ভুলে গেছি, সত্যি কথা। এই লাস্ট 3 ভোটার ইলেকশনে আমি ভোট দিইনি, এখন এখানে গিয়ে আমি শিখতেছি যে ভোট কেমনে দিতে হয়। যারা ভোট দিতে এক প্রকার ভুলেই গেছেন, এই উদ্যোগ তাদের গণতন্ত্রের প্রতি উৎসাহী করবে, প্রত্যাশা এবি পার্টির কর্মীদের। খুব ভালো লাগছে, অনেক বছর তো ভোট দেওয়া হচ্ছে না, যাই হোক এইভাবে একটা কাউন্সিল হিসাবে যে ভোট দিতে আসছি সেটাও আমাদের কাছে খুব আমরা খুব প্রাউড ফিল করছি। আমাদের জাতীয় কাউন্সিলিং এর মধ্য দিয়ে আমরা গণতন্ত্র চর্চাকে সমৃদ্ধ করেছি। গণতন্ত্রটা দলের ভিতরেও একটা চর্চা হবে এবং এই জনপ্রিয় প্রার্থীরা, যোগ্য প্রার্থীরাই দল নেতৃত্বে এগিয়ে আসবে। সরাসরি ভোটের পাশাপাশি অনলাইনেও ভোটদানের সুযোগ ছিল এই নির্বাচন প্রক্রিয়ায়। এই 2806 জন ভোটার দেশের বিভিন্ন প্রান্ত থেকে, প্রত্যেকটা এলাকা থেকে এসে আজকে তাদের নির্বাচনী ভোটার অর্থাৎ গণতান্ত্রিক পদ্ধতি প্রয়োগ করে তাদের নির্বাচনের মাধ্যমে এবি পার্টির চেয়ারম্যান নির্বাচন করছে। দলে গণতন্ত্র প্রতিষ্ঠা করা না গেলে দেশে কোনোভাবেই তা সম্ভব নয়। তাই ভোটারদের যে কোনো মতামত মেনে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রার্থীরা। ইন্টারনাল মেকানিজমে যদি গণতন্ত্রের চর্চা না হয়, দেশ পরিচালনায় তারা কখনো গণতন্ত্রের প্রতিফলন ঘটাতে পারবে না, আমি নিশ্চিত করে বলতে পারি। এটা এই ব্যাপারে বিশ্বাস করে সেই উদ্যোগে আমরা আজকে এই গত কয়েক সপ্তাহ ধরে নির্বাচনের আবহাওয়া তৈরি করলাম। এটা দেশবাসীর কাছে, অন্যান্য পার্টির কাছে এটা একটা উদাহরণ হয়ে থাকবে। মানে দলের মধ্যে এই ভোট চাওয়া চায়ের বিষয়টা, এটা কিন্তু একটা আস্তে আস্তে একটা বিভেদের জন্ম নেয়, কিন্তু এটাকে যদি আমরা উতরাতে পারি, এই গণতান্ত্রিক কালচারটা যদি তৈরি করতে পারি যে না আমি হয়তো জিতলাম বা আমি হয়তো হারলাম, কিন্তু এটা কিছু না দলের মধ্যে। আমরা সবাই তো একসাথে কাজ করেছি, আমরা তো কেউ না কেউ এই দলের প্রতিষ্ঠাতা, কেউ না কেউ দলের অনেক অবদান রেখেছে সবাই। তো এই জন্য এই গণতন্ত্রের এই চ্যালেঞ্জটা যদি উতরানো যায় তাহলে কিন্তু এটা খুব ভালো প্র্যাকটিস হবে।
শনিবার সকাল 10টায় সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হবে এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিল, যাতে যোগ দেবেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি দলীয় 5000 কাউন্সিলর ও কর্মী। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের এগিয়ে যাওয়ার যাত্রায় চীনকে পাশে পাবে বলে আশা করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। সকালে গুলশান সোসাইটি লেক পার্কে বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তিতে দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। চীন এদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ সহযোগী, নতুন বাংলাদেশেও তাদের পাশে চান উপদেষ্টা। ফারুকী বলেন, নতুন গণতান্ত্রিক বাংলাদেশে অর্থনৈতিক ক্ষেত্রে ভূমিকা রাখবে চীন। এ সময় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের পাশে থাকবে তার দেশ। অনুষ্ঠানে চীনের সংস্কৃতির বিভিন্ন দিক প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয়। গতকালকে আমাদের সরকার পরিষ্কারভাবে বলেছে আমাদের প্রেস কনফারেন্সে যে মাজার বা বাউল সঙ্গীত বা কাওয়ালি গানের উপরে যে কোথাও কোথাও হচ্ছে, সব জায়গায় না, কোথাও কোথাও, এইটাকে আমরা একটা জায়গায় হলেও আমরা এটাকে টলারেট করব না। আমাদের অবস্থানটা খুব পরিষ্কার যে জিরো টলারেন্স অ্যাবাউট দিস। শিল্প সংস্কৃতির ব্যাপারে আমাদের সরকারের অবস্থান পরিষ্কার। আজিমপুর কবরস্থানে অর্থ ছাড়াই দাফনের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন। দুপুরে কবরস্থানের সামনে এক মানববন্ধনে এই দাবি জানায় দলটির নেতাকর্মীরা। তারা জানান, জীবিত থাকাকালে নগরবাসীকে নানা ধরনের ট্যাক্স দিতে হয়, মৃত্যুর পরও টাকা দিতে হয়, এটা দুঃখজনক। নেতারা জানান, আজিমপুর কবরস্থানে একটি মরদেহ দাফন করতে প্রায় 2000 টাকা পরিশোধ করতে হয়। এই অর্থ শ্রমজীবী অনেকেই দিতে পারেন না বলে তাদের বিড়ম্বনায় পড়তে হয়। এ ধরনের বিড়ম্বনা থেকে নগরবাসীকে মুক্ত করতে অর্থ নেয়ার নিয়ম পরিবর্তনের দাবি তাদের। সাধারণত এই সব কবরস্থানে আইসা তাদের গার্জেন মারা গেলে কবর দিতে আসে, তখন যদি তাকে এই কবরের ফি দেওয়ার জন্য টাকার বোঝা তার ঘাড়ে এসে চাপে, এটা একটা খুবই খারাপ জিনিস। 1860 টাকা ফি দিতে হয় এবং এর পাশাপাশি আরো অতিরিক্ত এখানে বাস সহ অন্যান্য জিনিসের জন্য তাকে অতিরিক্ত 2-3 হাজার টাকা ব্যয় করতে হয়। তো এই শহরের 2-2.5 কোটি যে জনবসতি, তার মধ্যে একটা বড় অংশ মানুষ আমাদের শ্রমজীবী ভাইরা বোনেরা। তো শ্রমজীবী ভাই বোনেদের জন্য 4-5 হাজার টাকা খরচ চাপিয়ে দেওয়া, এটা আমরা মনে করি অমানবিক এবং অন্যায্য। রাজধানীর মোহাম্মদপুর এলাকার সন্ত্রাসী, চাঁদাবাজ ও ছিনতাইকারীদের আইনের আওতায় আনতে 3 দিনের আলটিমেটাম দিলেন এলাকাবাসী। জুমার পর বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে এই ঘোষণা দেওয়া হয়। বাদ জুমা মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হন স্থানীয়রা। সন্ত্রাস, চাঁদাবাজ ও ছিনতাই সহ চলমান অরাজকতার বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলে অংশ নেন সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, ঢাকার অন্য এলাকার চেয়ে মোহাম্মদপুরে অপরাধ প্রচুর বেড়েছে, কিন্তু পুলিশ তেমন পদক্ষেপ নিচ্ছে না। এ সময় মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিল মোহাম্মদপুর থানার সামনে যায়। সেখান থেকে আদাবর থানার সামনে মিছিল নিয়ে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। দ্রুত আটক ও এলাকাবাসীর সাথে সমন্বয় করতে 3 দফা দাবি জানানো হয়। একই সাথে 3 দিনের আলটিমেটাম দেওয়া হয়। পদক্ষেপ ইতিবাচক না হলে থানা ঘেরাওয়ের মতো কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন স্থানীয়রা। ছাত্রদের সমন্বয় এলাকাভিত্তিক বিট পুলিশ তৈরি করতে হবে। 3 নম্বর দাবি, রাতে পুলিশের টহল বৃদ্ধি ও দুর্ঘটনা প্রবল স্থানে ক্যাম্প তৈরি করতে হবে। ওনারা কিছুদিন আগে অভিযান দিয়েছিল, অভিযানে অনেকটা সেভ হয়েছিল, অনেকটা ঠান্ডা ছিল। এখন ঘুরে ফিরে সেই আগের প্রকৃতি মানে পরিবেশ সৃষ্টি হইতেছে। মোহাম্মদপুরে যে পরিমাণ চিন্তায় রাহাজানি বাড়তেছে, এই রাহাজানির বিরুদ্ধে আমরা বারবার ওনাদের সাথে মিটিং করছি, ওনারা কোনোভাবে ছাত্র জনতার সাথে একসাথে হয়ে কথা বলে না। লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা শেষ হয়েছে। বৃহস্পতিবার লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকেরা তার স্বাস্থ্য পরীক্ষার পর বেশ কিছু পরামর্শ দিয়েছেন। ব্রিফিংয়ে এমনটি জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন। এদিকে দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের কাছে পেয়ে মানসিকভাবে উজ্জীবিত আছেন বিএনপি চেয়ারপারসন। লন্ডন থেকে হেফাজুল করিম রকিবের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। ব্রিটেনে আসার পর আলোচিত লন্ডন ক্লিনিকে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সেখানে অধ্যাপক ডাক্তার প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চলছে তার বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা।
চিকিৎসকরা জানিয়েছেন এরই মধ্যে সম্পন্ন হয়েছে খালেদা জিয়ার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা। কার্ডিওলজিস্ট, আইসিইউ স্পেশালিস্ট, ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট এবং ফিজিওথেরাপিস্ট সহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকেরা তার স্বাস্থ্য পরীক্ষা করেছেন। এর পাশাপাশি দেওয়া হয়েছে আরও কিছু পরামর্শ। ওনাকে কার্ডিওলজিস্ট, আইসিইউ স্পেশালিস্ট সহ ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট এবং ফিজিওথেরাপি সহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকরা ওনার স্বাস্থ্য পরীক্ষা করেছেন এবং অ্যাকর্ডিংলি ওনার স্বাস্থ্য পরীক্ষার কিছু নিরীক্ষা করার জন্য অ্যাডভাইস করেছেন। সে অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষা শুরু করেওছে এবং আমরা আশা করছি হয়তো কালকে পরশুর মধ্যেই ওনাদের পরীক্ষা নিরীক্ষার পর্ব যেটি আছে সেটি ইনশাআল্লাহ সমাপ্ত হবে। দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের কাছে পেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মানসিকভাবে অত্যন্ত উজ্জীবিত আছেন বলে জানান যুক্তরাজ্য বিএনপির নেতারা। অনেকদিন পরে দেখার যে একটা মার প্রতি ছেলের ভালোবাসা, ছেলের প্রতি মার ভালোবাসা, এটা না দেখলে বোঝা যাবে না এই অনুভূতি। ইট ওয়াজ এক্সেলেন্ট। এবং আপনারা আমি দোয়া চাইছি দেশে বিদেশে সব ব্রিটিশ বাংলাদেশিদের কাছে বা বাংলা ভাষাভাষী মানুষের কাছে আমাদের নেত্রী যেন উনি সুস্থ হয়ে যান তাড়াতাড়ি। গত মঙ্গলবার কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। রাজধানীর মিরপুরে জিয়াউর রহমান আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতায় কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছি সেখানে। দেশের তরুণ যুবকেরা, মানুষেরা ক্রিকেটের খুব ভক্ত হয়েছে ইদানিংকালে, কিন্তু একটা সময় ছিল যখন ফুটবল ছিল সবচেয়ে বেশি এখানে একটা জনগণের প্রিয় খেলা। আমাদের আজকের সৌভাগ্য যে ঢাকা মহানগর উত্তরের যিনি সভাপতি দায়িত্ব পালন করেছেন তিনি একজন জাতীয় ফুটবলার, জাতীয় দলের ক্যাপ্টেন। এটা আমাদের একটা বিরল একটা সৌভাগ্য। এবং আমি মনে করি এই যে একজন খেলোয়াড় রাজনীতি এসছে, এতে রাজনীতি কিন্তু সমৃদ্ধ হয়। কারণ খেলোয়াড়দের যারা খেলাধুলার সঙ্গে জড়িত থাকে তাদের মনটা অনেক উদার হয় এবং তারা সমাজের বা যে সমস্ত আপনার কাজগুলো আছে যেমন মাদক বা অন্যান্য বিষয়গুলো যা গ্রহণযোগ্য নয় সেগুলো থেকে কিন্তু বেরিয়ে আসতে তারা সাহায্য করে। আজকে এই টঙ্গী ইজতেমা মাঠে বারবার হামলাকারী সাতপন্থীদের সকল কর্মকাণ্ড নিষিদ্ধ ও হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জুবায়েরপন্থীরা। বায়তুল মোকাররমের সামনে জুমার নামাজের পর ওলামা মাশায়েখ বাংলাদেশ ও তৌহিদি জনতার ব্যানারে জুবায়েরপন্থীরা কর্মসূচি পালন করে। মিছিলটি বায়তুল মোকাররম মসজিদ থেকে শুরু হয়ে কাকরাইল মোড় হয়ে মালিবাগে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সাতপন্থীরা আওয়ামী লীগের সাথে মিলেমিশে একাকার হয়েছে। তারা রাতের আধারে তৌহিদি জনতার উপর বারবার হামলা করছে, মানুষ হত্যা করছে, কিন্তু দুঃখের বিষয়ে তারা মানুষ হত্যা করেও জামিন পেয়ে যাচ্ছে। এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশে তাবলিগ জামাত থাকবে একটি, বিশ্ব ইজতেমা হবে একটা, কেউ যদি দুটি করার পায়তারা করে তাহলে তা রুখে দেওয়া হবে। এখন যদি প্রশাসন কোনো প্রজ্ঞাপন জারি করে, এখন যদি প্রশাসন কোনো ভাগাভাগি করবার চেষ্টা করে, তাহলে এই সিদ্ধান্ত হবে দেশের মানুষের বিরুদ্ধে একটা সিদ্ধান্ত।